হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। ঘোষ টক উইথ অনিরুদ্ধর প্রথম হরর কল রেকর্ডিংয়ে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আমি অনিরুদ্ধ আর আপনারা শুনছেন আমাদের চ্যানেলের প্রথম হরর কল রেকর্ডিং। আমি বলে রাখি, এই চ্যানেলের সব কন্টেন্ট আপনারা শুনতে পারেন একদম বিনামূল্যে এবং ফ্রিতে, কিন্তু বিশ্বাস করবেন কি করবেন না সেটা একদমই আমি আপনাদের উপর ছাড়ছি। সব কন্টেন্ট অ্যাজ এ এন্টারটেনমেন্ট নেওয়াই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। আজকে আপনাদের এমন দুটি সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চলেছি, যা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে। এই ঘটনাটি আমার শোনা তানিশা ব্যানার্জির কাছে, যিনি হাওড়া সাকরাইল জেলার বাসিন্দা এবং তিনি একজন বিজনেসম্যান। এই ঘটনাটি তিনি আমাকে কল রেকর্ডিংয়ের মাধ্যমে পুরো জানিয়েছেন এবং এই ঘটনাটি আজকে তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন। তো আর দেরি না করে শুরু করছি প্রথম হরর কল রেকর্ডিং। নমস্কার, আমি তানিশা ব্যানার্জি। আমি সাঁকরাইল হাওড়া থেকে। আমি একজন বিজনেস ডেভেলপার, আর আজ আমি একটা সত্যি ভূতের গল্প তোমাদের শোনাবো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভয়ও লাগবে। এটা আমি আমার দাদুর কাছ থেকে, মামার বাড়ির দাদুর কাছ থেকে শুনেছি। তো ঘটনাটি শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঘটনাটা যখন শুনেছিলাম তখন রাত 12টা, 12:30 বাজে। তো যেরকমভাবে শুনেছি সেরকমভাবেই তোমাদের বলার চেষ্টা করছি। ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহ মতো হবে, কৃষ্ণপক্ষ ছিল সেই সময়টা। কৃষ্ণপক্ষের শেষের দিকে সময় ছিল। ঘটনাটি ঘটেছিল আমার দাদুর সাথে নয়, আমার দাদুর বড়দার সঙ্গে। তিনি আমার দাদুকে ঘটনাটি বলেছিল। আমার দাদুর বড়দা একটা হরিনামের দলে থাকতো। একটা জায়গায় হরিবাসর ছিল, সেখানে দলটা হরিনামের দল বলতে হরিনামের দল মানে যারা হরিনাম করে তাদের দলে তো অনেকজন মানুষ থাকে। তো সেরকমই আমার বাড়িতে গিয়ে করে না না, বাড়িতে গিয়ে করে সেরকম নয়, মানে হচ্ছে দলে অনেক জায়গায় হরি করে না, হরিবাসর হয় রে, হরিবাসর হয় পাড়াতে। হরিবাসর মানে হরি গান হয় না, সেই রকম। সেরকম জায়গা মানে উনি খুবই ভক্ত ছিলেন। উনি মানে চাকরিও করতেন, সবই করতেন, কিন্তু ঠাকুরের দিকে ওনার ভীষণ, মানে সকাল থেকে রাত অব্দি ঠাকুরের দিকেই তার মন ছিল। এরকমই আর কি, আমি দাদুর কাছ থেকে যতটুকু শুনেছি। তো এই দলটা বায়না করা হয়েছিল যেখানে দাদুর বড়দা থাকতেন। যেখানে হরিবাসর হয়েছিল সেই কর্তৃপক্ষ এই দলকে আশ্রয় দেওয়ার জন্য যেখানে থাকতে দিয়েছিল, সেই জায়গাটা অন্তত যেখানে হরিবাসর হচ্ছিল সেখান থেকে 2 কিলোমিটারের মোটামুটি মধ্যে। তো এই দলটার গান বাজনা শেষ হতে হতো, যেরকম হরিবাসর শেষ হয় রাত্রে 10টার সময় দল আসে, তারপর সারা রাত হতে হতে ভোর 3টে 4টে বেজে যায়। তো সেরকম সেই দিনও হয়েছিল। শেষ হয়ে যাওয়ার পর একজন করে সেই বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। চাঁদের হালকা আলো তখন ছিল, কারণ কৃষ্ণপক্ষ ছিল, চারিদিকটা চাঁদের আলোয় ভরে উঠেছিল, যেন চাঁদ আর মেঘের খেলা চলছিল। এত সুন্দর চারিদিকটা দেখাচ্ছিল। হরিবাসর থেকে যেখানে থাকতে দেয়া হয়েছিল তার মাঝখানে ছিল জনবসতিহীন একটা বড় মাঠ। যেমন গ্রাম্য অঞ্চলে মাঠ থাকে বড় বড়, একটা জায়গা থেকে আরেকটা যেতে মাঠ পেরিয়ে যেতে হতো। আগেকার দিনে এটা বেশি থাকতো, এখন তো সব বাড়ি টাড়ি অনেক বড় বড় হয়ে গেছে। তো আগেকার দিনে বড় বড় মাঠ থাকতো, এইখান থেকে ওই মাঠ পেরিয়ে তবে ওই স্থান যেখানে ওদের থাকতে দিয়েছে সেখানে যেতে হবে। তো তখনই সবাই আস্তে আস্তে পরপর যাচ্ছিল। তো দাদুর বড়দা সবার সাথে কথা বলে আস্তে আস্তে একটু পিছিয়ে পড়েছিল, তা কারোর সাথে কথা বলছিল। তো হঠাৎ করে চাঁদের আলোয় সে পেছনে পেছনে যাচ্ছিল। চাঁদের হালকা আলোয় মোটামুটি সবই গোটা মাঠে বরাবর দেখা যাচ্ছিল, যেমন পূর্ণিমার সময় আমরা দেখি। তো হঠাৎই দাদুর বড়দা শুনতে পেল যে পিছনে জোরে জোরে হাততালি দেওয়ার শব্দ। কি কোথা থেকে আসছে হাততালি দেওয়ার শব্দ? এই রাত্রিবেলা যখন সবাই, মানে দাদুর বাকি যারা মানে দলে ছিল তারা সবাই মোটামুটি যে যার মতো চলে গেছে। তখন অনেক রাত হয়ে গেছে, সবাই বিশ্রাম নেবে, অনেকটা টাইম নিজেদের গান বাজনা করেছে, তো বিশ্রাম নেওয়ার সময় এসে গেছে। তো সবাই চলে গেছে, কিন্তু কোথা থেকে আসছে তো চমকে যায় ঘটনাটার পরে। তো তাই যেতে যেতেই তিনি হাঁক দিল, কে রে, চল একসাথে যাই। কিন্তু কোনো উত্তর পেলেন না পিছন থেকে। কিন্তু হাততালি কে মানে সমানে, মানে পেছনে যাচ্ছে, পেছনে ঠিক ভীষণ জোরে জোরে হাততালি দিয়ে যাচ্ছে। দাদুর যে বড়দা আছে উনি বলছেন যে কে রে চল একসাথে যাই। হ্যাঁ, চল একসাথে যাই, কারণ হচ্ছে পেছনে হয়তো উনি ভাবছেন কি সবাই যায়নি, সবাইকে তার গুনে গুনে সে যেতে দেখেনি, দেখেছে অনেকে চলে গেছে। হরিবাসরে যারা এসেছিল তারা বাসস্থানে অনেকেই চলে গেছে। না, পেছনে তাকানি,
না পেছনে তাকায়নি, সোজা যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে পেছনে হাততালি আওয়াজ শুনে এমনি যেতে যেতে ক্যাজুয়ালি এরকম জিজ্ঞেস করেছে যে কে রে, কেউ আসছিস, তাহলে চ আমার সাথে। তো যেমন আমরা রাস্তায় একা একা যখন কলেজ থেকে ধরবা বাড়ি যাই, তো তখন পেছন থেকে কেউ এলে বলি না যে কি রে যাবি, চ একসাথে বাড়িতে। তো সেরকমই যাচ্ছে, তো হুট করে যাবি, তো দেখছে কোনো কথার উত্তর নেই, কোনো কথারই উত্তর নেই। তো আরেকবার জিজ্ঞেস করলো কে রে, কেউ আছিস, কি রে, কোনো উত্তর নেই। তো এবার কৌতূহল হলো যে কে আসছে, হাততালি দেওয়ার শব্দ আসছে, কোনো মানুষের গলার শব্দ আসছে না। তো কৌতূহল নিয়ে পিছন দিকে যেই ঘুরতে যাবেন তারপর যেটা দেখলো সেটা মোটামুটি হাড় হিম করার জন্য যথেষ্ট। সেই শীতেই সারা দেহেও ঘেমে পুরো তার চান পড়ে গেছিল, বুক কাঁপতে আরম্ভ করেছিল। দেখলো পিছনে যে হাততালি দিয়ে দিয়ে আসছে তার মুন্ডু কাটা, হ্যাঁ মুন্ডুহীন দেহ, হ্যাঁ মুন্ডুহীন দেহ। যেরকম স্টেশনে কাটা পড়ে যেরকম স্কন্দ কাটা, যেরকম ভূতের আমরা ছোটবেলা থেকে শুনেছি, হ্যাঁ স্কন্দ কাটা ভূত, কারণ স্কন্দ কাটা ভূতের আমরা গল্প ছোটবেলা থেকে অনেক শুনেছি, ছোটবেলায় আমরা বইতেও পড়েছি এবং সত্যি সেটা হয় অনেকের মুখে, আমিও শুনেছি। সেটা আমি হয়তো অন্য একদিন তোমাদের সবার সাথে শেয়ার করব, যে স্টেশনে এরকম সামনে রাত 1:30 2টোর সময় তাদের দেখা যায়, মানে তাদের ট্রেন গেছে, ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে বা তারা সুইসাইড করেছে। তো এরকম অনেক কাহিনী আমার জানা আছে। একদম সত্যি, একদমই সত্যি। তো এখন বলছি না, এখন যেটা বলছি সেটা তোমাদের শোনার। তো মুন্ডহীন দেহ, সাদা ধবধবে ধুতি পরা ছিল, মাথাটা নেই কিন্তু সাদা ধবধবে ধুতি পরা। সেই গলা কাটা দেহটা হাততালি দিয়ে দিয়ে তার দিকে এগিয়ে আসছে, জোরে জোরে এগিয়ে আসছে, মানে তাকে যেন ধরবে। সে তো এমনিতে ভয় পেয়ে যাবে, জোরে জোরে এগিয়ে আসছে। তো সেটা দেখে যতটা সম্ভব যতটা সম্ভব সে তার যতটা সম্ভব শক্তি আছে সে দৌড়ে সেই বাসস্থানে পৌঁছয়, রাম নাম করতে করতে, রাম 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 করতে করতে সে যতটা যায় ততটা অব্দি গেল। অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, স্বাভাবিক ব্যাপার, একটা এত বড় ঘটনার পর যে কোনো সুস্থ মানুষ নয় অসুস্থ হয়ে পড়বে, নালে জ্ঞান হারাবে, নয় পাগল হয়ে যাবে, কারো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তো যেহেতু সে সারাক্ষণই, হ্যাঁ একদম সে সকাল থেকে একদম পুরোপুরি ঠাকুরের নাম করতে বলে হয়তো হরি তাকে বাঁচিয়ে দিয়েছে, সেই যাত্রা সে বেঁচে ফিরেছে, নাহলে তার পক্ষে বাঁচাটা সম্ভব ছিল না। মানে এইরকম একটা সামনে আমরা যদি দেখি, আমরা সাধারণ মানুষ যদি দেখি, তাহলে নয় অজ্ঞান হয়ে যাব, কি নাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে, নাহলে হার্ট বন্ধ হয়ে যাবে, এরকম হবে। তো এই ঘটনাটা আমার মানে যখনই আমার মনে পড়ে বা যখনই আমি লিখি কোথাও, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই যে মানে ঘটনাটা তো সবই ঠিক আছে, কিন্তু মানে একটা মানুষের মাথা নেই, ঠিক আছে, সেটা যদি কেউ দেখে, মানে সেটা তো প্রথম কথা, সেটা দেখাটাই একটা মানে আমি কি দেখে ফেললাম এরকম একটা ব্যাপার হয়ে যায় একদম। আর সেটাকে মানে সামলে ওঠা তো একটা আলাদা আবার ব্যাপার, বিশাল বিশাল সামলে ওঠার ব্যাপার। এবং এটা একদমই মানে তোমরা কেউ ভেবো না এটা আমি মিথ্যে বানিয়ে গল্প লিখেছি, আমি এমনিও গল্প ভূতের লিখি, কিন্তু একদম সত্যি কথা, ট্রাস্ট করো। আমার দাদু নিজে, আমার দাদুর বড়দা নিজে আমার দাদুকে ঘটনাটা বলেছে, তাই তোমাদের শোনালাম। এরকম অনেক ঘটনা আমি জানি, আশা করি পরে তোমাদের শোনাতে পারবো, কিন্তু এটা একদম আরো একটা ঘটনা মানে এই এপিসোডে আমরা শুনতে চাইছি। একসাথে সব বলে দেবো, সেটা কি ভালো লাগবে? পরপর করাই তো ভালো না? হ্যাঁ, কিন্তু মানে আরো একটা ঘটনা আমরা চাইছি, আমাদের অডিয়েন্স আরো একটা ঘটনা চাইছে, অ্যাট লিস্ট ছোট যদি আরো কোনো মানে রিয়েল ইনসিডেন্ট যদি থাকে। একদম রিয়েল ইনসিডেন্টই তাহলে বলবো, ঠিক আছে। আশা করি এটাও ভালো লাগবে কিনা জানি না, আমার তো শুনে খুবই ভয় লেগেছে, আর আশা করি ভালো লাগবে। তো এই ঘটনাটা আমার একজন আপনজনের কাছ থেকেই শোনা। তো সে বার্নিং ঘাটে চাকুরিরত। তো সেদিন রাত্রে মানে সে অসুস্থ হয়ে পড়েছিল ঘটনাটার পরে, এবং দুদিন না হলেও সে গোটা দিন মোটামুটি অসুস্থ ছিল, সে কোনো কাজ করতে পারেনি। তো চুল্লিতে কর্মরত ছিল বলেই সারা রাত তাকে জেগে থাকতে হতো, কারণ তার নাইট ডিউটিটাই বেশি পড়তো, যেরকম বার্নিং ঘাটে পড়ে। তো সারা রাতে সব বাহি গাড়ি আসছে, চেক আপ থেকে বন্ডে সই সবই করতে হচ্ছে তাকে। তো সারা রাত সেদিনও সে জেগেছিল। রাত তখন 2টো 2:30 তো হবেই। একটা সুইসাইড কেসের বডি আসে, সুইসাইড কেসের যা কাজ, মানে সবাই ভয় পেয়ে যায় যে এই রাত্রেবেলা সুইসাইড কেসের সব কর্মীরাও একটু ভয় পেয়েছিল, কিন্তু তাদের অভ্যেস হয়ে গেছিল। তার আগে বলে রাখি যে ঘরটাটা ছিল তার বাম পাশ দিয়ে ওপরে ওঠা সিঁড়ি আছে, বাম পাশ দিয়ে যে ঘরটায় বন্ডে সই করা হচ্ছিল তার ওপরে মানে ওপরে ওঠার সিঁড়ি আছে। তো ডান পাশের নিচে গোডাউন মতো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোতলা জায়গাটা, তাই তো? নিচে একটা ঘর, উপরে একটা ঘর। দোতলা, হ্যাঁ নিচে ছিল, আর বাম পাশ দিয়ে ওপরে ওঠা সিঁড়ি ছিল। তো জানলা তখন পুরোপুরি বন্ধ ছিল, ডান পাশের নিচে গোডাউন মতো ছিল। তো পাশের ঘরে একজন
ডাকতে সেখানে যায়, সামনে টেবিলে দরকারি দুটো হাতের পড়ার সরঞ্জাম। ওখানে নিশ্চয়ই তোমরা জানবে যে বার্নিং ঘাটে যারা কাজ করে, যাই কাজ করুক হাতে একটা কিছু, একটা গ্লাভস বা বড় গ্লাভস কিছু পরে তারপর কাজগুলো করে, ঠিক আছে? তো হাতে পড়ার সরঞ্জাম ওই টেবিলেই ছিল। হাওয়ার ঢোকার কিন্তু কোনো জানলা ছিল না, আর সমস্ত জানলা রাত 2টোর সময় নিশ্চয়ই সব জায়গাতেই বন্ধ থাকে। অত কারো সাহস নেই বার্নিং ঘাটে কাজ করে বলে যে রাত্রে একের পর এক সব আসছে, একের পর এক মরা আসছে, সেরকম মরা কোথায় কি হয় না হয় প্রত্যেকেরই মনে ভয় থাকে। তো তারও ছিল, তার কর্মীরও ছিল। তো অফিস ঘর মোটামুটি বন্ধই ছিল, শুধু কাজ চলছিল, পাখা চলছিল, কাজ চলছিল। তো গোডাউনটায় কিন্তু পাখা চলছিল। তো সেদিন ছিল ঘোর অমাবস্যা, অমাবস্যার দিন ছিল। এটা আমি আগেই বলতে ভুলে গেছি যে অমাবস্যার দিন ছিল। অমাবস্যার রাতে তেনাদের আসা যাওয়া একটু বেশি হয়, সেটা আমরা সবাই জানি যে তেনাদের আসা যাওয়াটা একটু বেশি হয়। সে ব্রহ্মদৈত্য হোক, কন্দকাটা হোক, মানে যা যা আমরা ভূতের গল্প বা ভূত সম্বন্ধে জানি, যতটুকু জানি, অমাবস্যার রাতে তাদের শক্তিটা একটু বাড়ে। হ্যাঁ, কোনো স্পেসিফিক রিজন আছে এটার পেছনে? না, রিজন বলতে কোথা থেকে, এবার কার আত্মা কি করেছে এরকম তো কেউ বুঝতে পারবে না, কিন্তু ঘটনাটি খুবই সবার মনে মানে খুব ভয় জাগিয়েছিল। এবার হঠাৎ করে সুইসাইড কেসের একটা বডি এলো, ও তারপরে এই ঘটনাটা ঘটলো। যে কোনো সবারই ভয় লাগবে না, মানে এর কর্মীদের যে হুট করে কি হলো, এরকম তো হয় না। আবার অমাবস্যার দিন সবাই একটা ক্ষতিরও ভয় পায় যে হুট করে সে কি করবে, সে যদি ডেঞ্জারাস কিছু মানে নেগেটিভ এনার্জি হয় তাহলে তো সবাই ভয়ই পাবে না। তো 10 মিনিট পর আমি দেখে সে দেখলো যে টেবিল থেকে এসে দেখছে প্রয়োজনীয় সরঞ্জামটা সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেছে, কোথাও চলে গেছে। মানে ওটা রীতিমতো ভারী একটা পড়ার জিনিস ছিল, সেটা হঠাৎ করে উধাও হয়ে গেছে। তো সবাই তো চমকে গেছে, কোথায় গেল? এখানে না আছে জানলা খোলা, না আছে দরজা খোলা, সামনের দিকে শুধু দরজা খোলা, সেখানে কোনো হাওয়া দিচ্ছে না। অমাবস্যার রাত, ঘুট ঘুট করছে অন্ধকার, বাইরে একটা সুইসাইডের বডি এসছে। সেই সময় হঠাৎ জিনিসটা ঘটাতে সবাই চমকে গেছে, কি হলো? কিছুটা সময় পর আরো বাকিদের জিজ্ঞেস করা হলো যে আরো যে বাকি কর্মীরা, যে তোমরা কি এইটা সরিয়েছো, আমার যে সরঞ্জামটা এখানে আছে ভাই তোমরা কি সরিয়েছো? তো তারা তখন বলল, না আপনার কাছেই তো রাখতে দিলাম দাদা, আপনার কাছে তো ছিল, কোথায় গেল, ভ্যানিশ হয়ে গেল কি করে? তার ঠিক 10টা মিনিট বাদে, যখন সবাই ভয়ে আছে, সবাই ভয় ভয় পাচ্ছে, দৃষ্টি পড়লো সবার ওপরে যাওয়ার সিঁড়ির দিকে। মানে প্রথমে আমি বলেছি জিনিস দোতলা ছিল, ওপরে দোতলা সিঁড়ি ছিল এবং এখানে গোডাউন ছিল। তো দৃষ্টি পড়লো সবার ওপরে যাওয়ার সিঁড়িতে। সিঁড়ি দ্বারা দিয়ে একটা সবার ভয়ের স্রোত বয়ে গেল যে কি, এটা কি দেখছি, এটা কি সত্যি? এখানে তো বিড়াল কুকুর কিছু মরা নেই, চাপ চাপ রক্ত পড়ে আছে ওপরে ওঠা সিঁড়িতে। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, হ্যাঁ সিঁড়িতে, ওপরে ওঠা সিঁড়িতে। এইখানে গোডাউন, উনি বসে কাজ করছিল, জিনিসটা প্রথমে উধাও হয়ে গেল, দুটো হাতের সরঞ্জাম। হ্যাঁ, ঠিক তার 10 মিনিট পর চাপ চাপ রক্ত পড়ে আছে ওপরে ওঠা সিঁড়িতে, যেন ওপরে কেউ কিছু নিয়ে গেছে, সেটা দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়েছে সিঁড়িতে। মানে তোমার নিচে নিচে যে গ্লাভসটা ছিল ওটা উধাও হয়েছে, ওটাকে নিয়েই উপরে গেছে, তাই তো? হ্যাঁ, সেই দুটো ঘটনা দেখো পর পর ঘটেছে। প্রথমে জিনিসটা উধাও হয়েছে, সবার মনে ভয়ের সঞ্চার হয়েছে, তারপরেই ওপরে যাওয়ার সিঁড়িতে চাপ চাপ চুইয়ে চুইয়ে রক্ত পড়েছে। একটা রক্ত রাত 2-2:30টার সময় দেখলে আমরা সাধারণ মানুষই ভয় পাবো, সেখানে ঘটনাটা ঘটার পরেই 10 মিনিট পর ঘটনাটা ঘটছে। চাপ চাপ রক্ত পড়ে আছে ওপরে ওঠা সিঁড়িতে, এমন ভাবে পড়ে আছে যেন তার গা থেকে ঝরে ঝরে গেছে, চুইয়ে চুইয়ে গেছে যেন গা থেকে। ওপরে একটা ঘর প্রয়োজন আছে, একটা ঘর উপরে আছে, কিন্তু সেখানে কেউ যায় না। আর কারোর বডি তো ওখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ নিচে, ওখানে বার্নিং ঘাটের নিচে ওপরে ঘর আছে, কেউ যায় না, মানে ওপরে ওঠার কোনো দরকার হয় না, খুব কম মানুষই যায়। উপরে ঘরটাতে কি হয় মেইনলি? কোথায়? উপরে যে ঘরটা আছে ওটা তো কেউ যায় না, কিন্তু ওখানে কি হয়? ওটাতে কেউ যায় না, ওটা দরজা বন্ধ আছে, মানে কি ওই স্টোর রুম টাইপের হয় না, একটা অফিসে স্টোর রুম থাকে, ওইরকম স্টোর রুম টাইপের, মানে জিনিসপত্র কিছু, ধরো যন্ত্রপাতি যেগুলো হয়তো এখন কাজে লাগছে না সেগুলো রাখা, বা কিছু কারোর দরকারি জিনিস সরঞ্জাম রাখা। তো সেখানে তো কেউ যাবেই না, সেখানে ওই রাত 2টোর সময় কেউই যাবে না, কারণ গোটা কত তখন কাজ করছে হয়তো 4-5 জনই চোখের সামনে। কে রক্ত নিয়ে ওপরে যাবে? রক্ত কোথা থেকেই বা পাবে? সে তো ইচ্ছে করে চুইয়ে চুইয়ে রক্ত নিয়ে যেতে পারে না। তো গা থেকে ঝরে ঝরে গেছে। ওপরে একটা ঘর প্রয়োজন ছাড়া কেউ যায়ই না, ওপরে একটা ঘর আছে কেউ যায় না, কারোর বডি ওখানে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে কোথা থেকে রক্তগুলো এলো? হেড অফিসে খবর পাঠালে তারা কোনো রকমে এগিয়ে যাওয়া, যেহেতু সরকারি দপ্তর, আমি কোথায় ঘটনাটা ঘটেছে আমি তো বলতে পারবো না নামটা, কিন্তু খুব হাওড়াতেই ঘটনাটি ঘটেছে, হাওড়ার বার্নিং ঘাটেই ঘটনাটি ঘটেছে। এবার কোন জায়গার বার্নিং ঘাট সেটা আমি বলতে পারবো না গল্পে,
কিন্তু ঘটনাটি হাওড়াতে ঘটেছে এবং রীতিমতো কর্তৃপক্ষকে জানানোর পর কর্তৃপক্ষ এড়িয়ে গেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে। কিন্তু সেই রাতের ঘটনা যে শুনেছে মানে সে কেউই ভুলতে পারেনি, এইরকম ঘটনা কেউ ভুলতে পারেও না। এবং উনি খুব শক্ত মানুষ বলে, ওনার মন খুব ভারী ওনার বলেই ওনাকে কোনো ক্ষতি করেনি বা ওনার কোনো কিছু হয়নি। কোনো সাধারণ মানুষের ওইরকম কিছু একটা ঘটনা সামনে দেখলে সে যতই চাকরি করুক সরকারি ওই রকম জায়গাতে, কিন্তু তার জীবনে কিন্তু ভয়ঙ্কর দিন নেমে আসবে। তো এই ছিল আমার সেকেন্ড ইনসিডেন্ট আমার জানা। তো এরকম আরো অনেক ইনসিডেন্ট আছে, আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এখানে তোমার মানে আমরা যেটা শুনে থাকি সেটা হচ্ছে মানে শ্মশান একটা পবিত্র জায়গা, ওখানে ভূত থাকে না। কিন্তু এইখানে তুমি যে স্টোরিটা বলেছো সেই স্টোরিটা মধ্যে মানে বার্নিং ঘাটের ওখানে মানে শ্মশানের ভেতরেই ওরম বোঝা যাচ্ছে। এবার সেটা ভূত নাকি অন্য কিছু সেটার কোনো প্রমাণ নেই, কিন্তু জিনিসটা উধাও হয়ে গেছে। আর ওরকম অত রাতে তো কেউ রক্ত ওইভাবে নিয়ে যেতে পারবে না। ওপরে দেখো, ওপরে যদি মানে মৃতদেহ নিয়ে যাওয়া হতো তাহলে বোঝা যেত যে কিছু কোনো মৃতদেহ দিয়ে গা চুইয়ে রক্ত গেছে। কিন্তু এটা তো একদমই মানে ওপরে যে ঘরটা আছে সেটা ইউজই করা হয় না। আর রাত 2টোর সময় 3-4 জন মিলে যেখানে কাজ করছে সেখানে ওপরে কেই বা যাবে আর কি বা নিয়ে গেছে যে চুইয়ে রক্ত পড়েছে। এটা তো কোনো মেডিকেল ল্যাব নয় যে রক্ত পরীক্ষা হচ্ছে বা রক্ত কিছু নিয়ে পরীক্ষা হচ্ছে, হয়তো একটা কিছু ভেঙে রক্ত পড়ে গেছে। এটা একটা বার্নিং ঘাট, আমরা শ্মশান যেমন জানি সেরকম এটা হচ্ছে একটা বার্নিং ঘাট। তো ভীষণই ভয়ঙ্কর ঘটনা, মানে যে আমাকে আমার আপনজনই বলেছে, আমি বলছি না কে, তো সে মানে রীতিমতো চমকে গেছে। এবং ঘটনাটি চমকে যাওয়ার মতোই, মানে যারই সামনেটা ঘটবে সে ভয় পাবে। একদম একদম একদম। তো তানিশা তোমাকে অনেক ধন্যবাদ, এই দুটো স্টোরি তুমি শেয়ার করলে আমাদের অডিয়েন্সের সাথে। আমার খুবই ভালো লাগলো, তোমার চ্যানেলটা অনেক বড় হোক আমি উইশ করি। আমিও একদিন স্বপ্ন দেখেছিলাম চ্যানেলের, কিন্তু করে উঠতে পারিনি। কিন্তু তোমার চ্যানেল অনেক 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 উইশ করি, তোমার চ্যানেল অনেক বড় হোক। আমি আবার গল্প বলতে আসতে চাই, আমার খুব ভালো লাগলো তোমাদের কাছে শেয়ার করে, এবং আমি আরো 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 অনেক গল্প বলতে চাই তোমাদের চ্যানেলে। ভালো থেকো, সুস্থ থেকো। সো ধন্যবাদ তানিশা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম দুটো স্টোরি আমাদের প্রথম এপিসোডে তুমি আমাদের উপহার দিলে। এই ফার্স্ট এপিসোডে এটাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে যাদের কাছে রিয়েল হরর স্টোরি আর হরর ইনসিডেন্ট থাকবে তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে মেলে অবশ্যই গল্পগুলি পাঠান, ঘটনাগুলি পাঠান এবং কলও করতে পারেন। কিন্তু কল করার জন্য আপনাদেরকে আগে মেল করতে হবে ঘটনাটি। যদি আমাদের ঘটনাটি পছন্দ হয় তাহলে আমরা আপনাকে কল করে নেব। আপনাদের নিজেদের নাম্বারটা অবশ্যই মেলে পাঠাবেন, আমরা আপনাদেরকে কল করব এবং আপনাদের সময় মতো, আপনাদের সুবিধা মতো সময় আমরা আপনাদের কল করে সে ঘটনাটি শুনবো এবং আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করব। আশা করছি প্রথম কল রেকর্ডিং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোনো এরকম ঘটনা থাকলে, মেল করতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ ভূত হচ্ছে একটা ইমোশন। অনেকে এরকম হরার জিনিস বিশ্বাস করেন এবং অনেকে করেনও না, কিন্তু ঘটনা বা গল্প শোনার কথা উঠলেই কিন্তু কেউ কিন্তু বাদ যান না। অনেকেই কিন্তু একবার হলেও ভেবে দেখেন যে না শুনি ঘটনাটা কি। তাই জন্য চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাহায্য অনেকটাই দরকার। তাই জন্য যাদের কাছে রিয়েল ইনসিডেন্ট থাকবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরও একটা নতুন এপিসোডের সাথে, নতুন কিছু ঘটনার সাথে, নতুন কোনো কল রেকর্ডিংয়ের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।